বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীদের, আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, নরসিংদী সরকারি কলেজ। আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। কোভিড-19 পরিস্থিতিতে ঘোষিত সংক্ষিপ্ত সিলেবাসে উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়টি 2021 ও 2022 উভয় সনের পরীক্ষার্থীদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। এই পর্যায়ে আমি নবম অধ্যায়ের অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব এই অধ্যায়ের সম্পর্কে কিছু আলোচনা করব। এই অধ্যায়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মধ্যে এক নং বিষয় ছিল খনিজ লবণ পরিশোষণ, 2 নং হচ্ছে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া কৌশল, 3 নম্বর সালোক সংশ্লেষণ, 4 নম্বর শ্বসন প্রক্রিয়া। আমি প্রথম থেকে যদি আলোচনা করি তাহলে প্রথম বিষয়টি অর্থাৎ উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ। প্রশ্ন হচ্ছে খনিজ লবণ কি, কেন এটি উদ্ভিদের প্রয়োজন হয়? আমরা যেমন বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, এই বিভিন্ন খাদ্যের মধ্যে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন থাকে। তবে এই খাদ্যগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক। তেমনভাবে আমরা দেখব যে উদ্ভিদের জন্য কিছু অত্যাবশ্যকীয় খনিজ লবণ রয়েছে। এখন উদ্ভিদ এই লবণ কোথায় থেকে গ্রহণ করে? উদ্ভিদ খনিজ লবণ মাটি থেকে গ্রহণ করে। মাটি থেকে উদ্ভিদ কোন অঙ্গের বা কোন অংশের মাধ্যমে এই খনিজ লবণ পরিশোষণ করে? 3টি ধারণা রয়েছে। জলজ উদ্ভিদ, ধারণা করা হয় জলজ উদ্ভিদ শরীরের সকল অংশ দ্বারা মাটি থেকে পানি থেকে খনিজ লবণ পরিশোষণ করে। তাহলে স্থলজ উদ্ভিদ কি প্রক্রিয়ায় খনিজ লবণ পরিশোষণ করে? তার জন্য 2টা প্রক্রিয়া রয়েছে। প্রধানত উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলে যে তরুণ কোষগুলো অর্থাৎ নবগঠিত কোষগুলো রয়েছে, সেগুলো দ্বারা উদ্ভিদ প্রধানত খনিজ লবণ পরিশোষণ করে। তবে কিছু খনিজ লবণ উদ্ভিদ মূলরোমের মাধ্যমেও শোষণ করে। অর্থাৎ জলজ উদ্ভিদ পানি থেকে সকল অংশ দ্বারা লবণ পরিশোষণ করবে। স্থলজ উদ্ভিদ মাটি থেকে অল্প পরিমাণে মূলরোম দ্বারা এবং অধিকাংশ লবণ শোষণ করবে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ দ্বারা। এই লবণগুলো বা খনিজ পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ কি অবস্থায় শোষণ করে? সাধারণত মাটিতে লবণগুলো
এবং উদ্ভিদ মাটি থেকে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবে লবণ খনিজ লবণগুলোকে পরিশোষণ করে। এই যে খনিজ লবণ, এই খনিজ লবণগুলোর মধ্যে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান রয়েছে। এখন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কারা? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পূর্ণ শারীরিক বিকাশের জন্য যেই সকল উপাদান অপরিহার্য তাদেরকে খনিজ পুষ্টি বা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে। আমি আবার উল্লেখ করছি, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পূর্ণ শারীরিক বিকাশের জন্য যে সকল উপাদান অপরিহার্য তাদেরকে খনিজ পুষ্টি বা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে। অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান 17টা। এর মধ্যে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে, বাতাস থেকে গ্রহণ করে। মাটি থেকে, বাতাস থেকে। বাতাস থেকে উদ্ভিদ গ্রহণ করে মাত্র 3টি মৌল, দুঃখিত 3টে স্থান থেকে পানি থেকে গ্রহণ করে। পানি থেকে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন। দুঃখিত, পানি থেকে হাইড্রোজেন, বাতাস থেকে কার্বন এবং অক্সিজেন, আর বাকি 14টি উপাদান উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। অর্থাৎ 17টি খনিজ অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি উপাদানের মধ্যে উদ্ভিদ পানি থেকে গ্রহণ করে 1টি হাইড্রোজেন, বাতাস থেকে গ্রহণ করে 2টি কার্বন ও অক্সিজেন, অবশিষ্ট 14টি উপাদান উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। এই অত্যাবশ্যকীয় উপাদানগুলোকে বা খনিজ পুষ্টি উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রো বা বৃহৎ খনিজ পুষ্টি উপাদান, আর হচ্ছে মাইক্রো বা ক্ষুদ্র খনিজ পুষ্টি উপাদান। যে উপাদানগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অধিক পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে ম্যাক্রো বা বৃহৎ পুষ্টি উপাদান বলা হয়। আর যেগুলো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরিক বিকাশের জন্য কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে ক্ষুদ্র বা ম্যাক্রো পুষ্টি উপাদান বলা হয়। অনেকে এই ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদানগুলোর নাম মুখস্থ করার জন্য বিভিন্ন ছন্দের অবতারণা করে। তা না করে আমরা যদি শুধুমাত্র কয়েকটা সংকেতকে বেশ কয়েকবার লিখে থাকি ধারাবাহিকভাবে, তাহলে এমনিতে মনে থাকে। ম্যাক্রো বা বৃহৎ পুষ্টি উপাদান হচ্ছে 10টি, 9টি, আর মাইক্রো বা ক্ষুদ্র পুষ্টি উপাদান হচ্ছে 8টি। এখন 9টি কে কে? 9টি হচ্ছে CHO, NPK, CAMGS, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এই 9টা উপাদানকে আমরা বলবো ম্যাক্রো বা বৃহৎ পুষ্টি উপাদান। তাহলে মাইক্রো বা ক্ষুদ্র পুষ্টি উপাদান কারা? Mn, Zn, Cu, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার। B, MO, Fe,
বোরন, মলিবডেনাম, আয়রন, সোডিয়াম এবং ক্লোরিন। এই 8টা উপাদানকে বলা হয় ম্যাক্রো বা ক্ষুদ্র খনিজ পুষ্টি উপাদান। এটা হচ্ছে CHO, NPK, Ca, MgS, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। মাইক্রো বা ক্ষুদ্র পুষ্টি উপাদান হচ্ছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন, মলিবডেনাম, আয়রন, সোডিয়াম এবং ক্লোরিন। আমরা এখন দেখব এই যে পুষ্টি উপাদানগুলো, এই উপাদানগুলো উদ্ভিদ কিভাবে মাটি থেকে পরিশোষণ করে। উদ্ভিদের মাটি থেকে খনিজ লবণ পরিশোষণের জন্য 2টা প্রক্রিয়া রয়েছে। একটি হচ্ছে সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ, আর হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ। এখন সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন আছে, নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন নেই। তাহলে আমরা যে আসি যে সক্রিয় পরিশোষণ কাকে বলে? যে পরিশোষণ প্রক্রিয়ার জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন আছে, অর্থাৎ উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপাদন করে সেই শক্তিকে ব্যবহার করে লবণ পরিশোষণ করা হলে তাকে বলা হবে সক্রিয় লবণ পরিশোষণ। কিন্তু শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি অর্থাৎ বিপাকীয় শক্তির ব্যবহার যদি না করা হয় তখন যে লবণ পরিশোষণ ঘটে তাকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ। মূলত বিপাকীয় শক্তির প্রয়োজন হলে এই ধরনের পরিশোষণ হচ্ছে সক্রিয়, বিপাকীয় শক্তির প্রয়োজন না হলে এই ধরনের পরিশোষণ করা হবে নিষ্ক্রিয়। তবে উদ্ভিদের অধিকাংশ খনিজ লবণ শোষণ ঘটে সক্রিয় পদ্ধতিতে, খুব অল্প পরিমাণে খনিজ লবণ শোষণ ঘটে নিষ্ক্রিয় পদ্ধতিতে। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় কিভাবে লবণ পরিশোষণ ঘটে তার সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে এর সবগুলোই আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ সবগুলো মতবাদের মূল বক্তব্য হচ্ছে লবণ পরিশোষণের জন্য আয়নের প্রয়োজন আছে। আয়ন, এই আয়নগুলো লবণকে বহন করে, তাই এদেরকে বলা হয়েছে আয়ন বাহক। অর্থাৎ সক্রিয় পরিশোষণে লবণকে শোষণ করার জন্য প্রয়োজন আয়ন বাহক। মোটামুটি সক্রিয় পরিশোষণের 3টি মতবাদ প্রতিষ্ঠিত। একটি মতবাদ হচ্ছে লুন্ডে গড়ের মতবাদ। লুন্ডে গড়, লুন্ডে গড় এর মতবাদ বা সাইটোক্রম পাম্প মতবাদ।
মতবাদ হচ্ছে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ বা আধুনিক মতবাদ বলা হয় একে। আরেকটা মতবাদ রয়েছে লেসিথিন বাহক মতবাদ। আমরা এখন এই লুন্ডেগড়ের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ নিয়ে আলোচনা করব। লুন্ডেগড় বা সাইটোক্রোম পাম্প মতবাদ লুন্ডেগড়ের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই মতবাদ প্রবর্তন বা প্রদান করেছেন বিজ্ঞানী লুন্ডেগড়। এই মতবাদে আয়ন বাহক হিসাবে কাজ করে লৌহ পোরফাইরিন প্রোটিন। আয়রন পোরফাইরিন প্রোটিন অর্থাৎ লুন্ডেগড় মতবাদে আয়ন বাহক হিসাবে কাজ করে আয়রন পোরফাইরিন প্রোটিন। এই আয়রন পোরফাইরিন প্রোটিনগুলো কোষ ঝিল্লির ভিতর দিয়ে লবণকে বহন করে। আমরা যদি এই লুন্ডেগড় মতবাদকে চিত্রের সাহায্যে দেখতে যাই তাহলে আমাদেরকে প্রথমে কতগুলো সাইটোক্রোম বা লৌহ পোরফাইরিন যৌগ দেখাতে হবে। এর জন্য আমরা প্রথমে এরূপ একটা চিত্র অঙ্কন করতে পারি। এখানে একটা আমরা দাগ দিতে পারি, এখানে একটা দাগ দিতে পারি। এই দাগে আমরা মাটিস্থ দ্রবণ হিসাবে নির্দিষ্ট করব। এখানে মাটিস্থ দ্রবণ থাকবে, মাটিস্থ দ্রবণ। আর এখানে কোষ অভ্যন্তর, অর্থাৎ এই পাশে হচ্ছে মাটির দ্রবণ আর হচ্ছে কোষের ভিতর। আর এই পুরো সিস্টেমটা রয়েছে কোষ ঝিল্লির মধ্যে। আমরা যদি দেখি যে এখানে সাইটোক্রোমগুলোর অবস্থানের কথা চিন্তা করি, কোষের ভিতরের তলে অর্থাৎ ভিতরের দিকে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটে। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার মাধ্যমে পানি ভেঙে দুইটা উপাদান তৈরি হয়, একটা ইলেকট্রন আর হচ্ছে প্রোটন। অর্থাৎ ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে পানি ভেঙে ইলেকট্রন ও প্রোটন তৈরি হয়। এই ইলেকট্রনটা এই সাইটোক্রোম বাহকগুলোর মাধ্যমে কোষের বাহিরের তলে আসে। পুনরায় ইলেকট্রন প্রোটন
পানিতে পরিণত হয়। তাহলে এই ইলেকট্রনটি কিভাবে এখানে আসে সেটা যদি আমরা চিন্তা করি, এখানে সাইটোক্রোমের আয়রন ছিল ফেরিক অবস্থায়। এই ফেরিক যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সে পরিণত হবে ফেরাস। এই ফেরিক ইলেকট্রন গ্রহণ করে ফেরাসে পরিণত হবে। এই ফেরাস যদি পুনরায় ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ফেরিকে পরিণত হয়। এখানে থাকে ফেরিক, সে এইখান থেকে ফেরাস থেকে ইলেকট্রন গ্রহণ করে এই ফেরাসে পরিণত হয়। এই ফেরাস যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ফেরিকে পরিণত হয়। এই ফেরাস যখন ইলেকট্রন ত্যাগ করে তখন এখানে ফেরিক আয়ন থাকে যা ইলেকট্রন গ্রহণ করে ফেরাসে পরিণত হয়। এই ফেরাস পুনরায় ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে পরিণত হয় এবং ইলেকট্রনটি বাহিরের তলে চলে আসে। অর্থাৎ ভিতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে যে ইলেকট্রন তৈরি হয়েছে তা সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে কোষের বাহিরের তলে চলে আসে এবং পুনরায় প্রোটন ও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়। তাহলে কিভাবে লবণ শোষণ করে? বাহিরের তলে বিজারিত লৌহ মাটিস্থ দ্রবণ থেকে অ্যানায়ন গ্রহণ করে। এখানে দুটো অ্যানায়ন গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু এখানে গ্রহণ করে তিনটে অ্যানায়ন। অর্থাৎ বাহিরের তলে বিজারিত লৌহ অ্যানায়ন গ্রহণ করে জারিত হয় এবং এই অ্যানায়নটি সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে ভিতরের তলে চলে আসে। অর্থাৎ যেই পথে একটা ইলেকট্রন কোষের ভিতরের তল থেকে মাটির বাইরের তলে আসে, সেই পথে তার বিপরীত পথে একটা অ্যানায়ন সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এভাবে অনবরত অ্যানায়ন শোষণ করতে থাকে। অনেকগুলো অ্যানায়ন শোষণ করার পরে কোষের ভিতরে যখন অত্যাধিক পরিমাণে অ্যানায়ন সঞ্চিত হয় তখন এই অ্যানায়নগুলোকে সমতা রক্ষার জন্য নিষ্ক্রিয় প্রক্রিয়ায় ক্যাটায়ন শোষিত হয়। এটা হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ। আমরা এখন দ্বিতীয় মতবাদটা অর্থাৎ প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট এই মতবাদটা সম্পর্কে বলব। প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট লবণ পরিশোষণের সবচেয়ে আধুনিক এবং গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট। এই মতবাদে আমরা প্রথমে আবারও একটা চিত্র অবতারণা করব। ধরি এটি হচ্ছে কোর্স ঝিল্লি, এটা মাটির দ্রবণ, এটা হচ্ছে কোষ অভ্যন্তর। অর্থাৎ এটা মূলের কোষের বাইরে অবস্থিত মাটির দ্রবণ, আর হচ্ছে মূলের কোষের ভিতর। আর এটা হচ্ছে কোর্স ঝিল্লি। এখানে একটা এনজাইম কাজ করে। এই এনজাইমটার নাম হচ্ছে, ভিতরের তলে একটা এনজাইম কাজ করে, নাম হচ্ছে এটিপিএস। এটিপিএস এই এনজাইমটা এটিপি কে ভেঙে দেয়। এটিপি কে
এটিপিতে পরিণত করে। অর্থাৎ কোষের ভিতরে এটিপি এই এনজাইমের সাহায্যে এটিপি ভেঙে শক্তি মুক্ত হয়। তাহলে এই শক্তি কি কাজ করে? এই শক্তি একটা প্রোটনকে বাইরে বের করে দেয়, একটা প্রোটনকে বাইরে বের করে দেয়। অর্থাৎ ভিতরের তলে এটিপিএইচ নামক এনজাইম এটিপিকে ভেঙে শক্তি মুক্ত করে। এই শক্তি একটা প্রোটনকে কোষের ভিতর থেকে বাইরে বের করে দেয়। এই যে প্রোটনকে ভিতর থেকে বাইরে বের করে দেয়, এই ঘটনাকে বলা হয় প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভিতরে কিছু ডিফারেন্স বা পার্থক্য তৈরি হয়। দুটো পার্থক্য তৈরি হয়। লক্ষ্য করুন, যেহেতু একটি পজিটিভ আয়ন, সুতরাং যখন পজিটিভ আয়ন কোষের ভিতর থেকে বাইরে চলে যায় তখন বাহিরে পজিটিভ আয়ন থাকে বেশি, ভিতরে পজিটিভ আয়ন থাকে কম। অর্থাৎ ভিতরের সাথে বাইরে আয়নের পার্থক্য হয়। আর এই পার্থক্যকে বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আবার লক্ষ্য করুন, হাইড্রোজেন আয়ন কোন একটা দ্রবণ এর পিএইচ নির্ধারণ করে। যেহেতু হাইড্রোজেন আয়ন বাইরে বের হয়ে গেছে তাই কোষের ভিতরের সাথে বাইরে একটা পিএইচ এর পার্থক্য তৈরি হয়। একে বলা হয় পিএইচ গ্রেডিয়েন্ট। এই দুটো শক্তিকে বা গ্রেডিয়েন্টকে একত্রে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন এই পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্টকে একত্রে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। আমরা এখানে লক্ষ্য করলাম যে এটিপি এনজাইম এটিপিকে ভেঙে শক্তি মুক্ত করার কারণে প্রোটন বাইরে বের হয়ে যায়। প্রোটন বাইরে বের হওয়াকে বলা হয় প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের কারণে বাইরের সাথে ভিতরে যে পার্থক্য তৈরি হয় বা যে অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয়, তার কারণে দুটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আর একটা পিএইচ গ্রেডিয়েন্ট। এই দুই গ্রেডিয়েন্টকে একত্রে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্স যখন কার্যকর হয় তখন কোষ ঝিল্লির মধ্যে অবস্থিত কতগুলো বাহক প্রোটিন, এগুলো প্রোটিন জাতীয় পদার্থ, বাহক প্রোটিন সক্রিয় হয়। এগুলো বাহক এবং প্রোটিন জাতীয় পদার্থ, এগুলো সক্রিয় হবে। কেন সক্রিয় হবে? প্রোটন মোটিভ ফোর্সের কারণে। সক্রিয় হয়ে পটাশিয়াম আয়নকে ভিতরে প্রবেশ করায়, অর্থাৎ ক্যাটায়নকে ভিতরে প্রবেশ করায়। তখন হাইড্রোজেন নিজেও ক্যাটায়ন হওয়ায় সে হাইড্রোজেনও বাহকের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে চায়। এই হাইড্রোজেনের সাথে অ্যানায়নও কোষের অভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ প্রোটন মোটিভ ফোর্স কার্যকর হলে কোষ ঝিল্লির বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়ে অর্থাৎ কার্যকর হয়ে ক্যাটায়নকে ভিতরে প্রবেশ করায়।
যখন ক্যাটায়ন প্রবেশ করে তখন হাইড্রোজেনও প্রবেশ করতে চায়। এই অবস্থায় হাইড্রোজেনের সাথে অ্যানায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ উদ্ভিদ এই প্রক্রিয়ায় লবণ পরিশোষণ করে। আমরা আজকের ক্লাসে খনিজ লবণ উদ্ভিদ কিভাবে পরিশোষণ করে এর জন্য সক্রিয় মতবাদগুলো সম্পর্কে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে এই বিষয়গুলো পড়লে আরো সুন্দরভাবে সুস্পষ্টভাবে অনুধাবন করতে সক্ষম হবে। আমি তোমাদের সকলের সুস্থ সুন্দর সাফল্যময় জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।